নমস্কার, আমি সহেলি। নমস্কার, আমি রনিতা। প্রতি রবিবারের মতো এই রবিবারে আমরা চলে এসেছি খোলা আকাশের নিচে একটা নির্ভেজাল আড্ডা দিতে। সবাই তো নিশ্চয়ই পুরনো হয়ে গেছেন আমাদের কাছে, কিন্তু যারা নতুন বন্ধুরা আছেন তারা কিন্তু আনকাট আড্ডা কি সেটা জানে না। তাদেরকেও একটু বলে দিই আনকাট আড্ডাটা কি। আনকাট আড্ডা হচ্ছে একদম খোলা আকাশের নিচে নির্ভেজাল আড্ডা। আমরা বাঙালিরা কিন্তু আড্ডা দিতে ভুলে গেছি। সে হাতে ফোন পে হোক আর যে কারণেই হোক, আমরা কিন্তু আড্ডা দিতে ভুলে গেছি। আর এসির হাওয়া খেতে খেতে তো আড্ডা দিতে আরোই ভুলে গেছি। তো প্রাকৃতিক সৌন্দর্যটাকে উপভোগ করতে করতে আমরা কিন্তু খোলা আকাশের নিচে আমাদের আনকাট আড্ডা নিয়ে চলে এসেছি প্রতি রবিবারের মতো এই রবিবারও। আর আসলে কি বলি, আসলে কি বলুন তো, আমাদের সবার মধ্যে কিন্তু সাধারণের মধ্যে কিছু না কিছু অসাধারণত্বের ছোঁয়া থাকে। তো আমরা কেউ সেলিব্রিটি নই এখানে, কিন্তু তবুও আমরা সেলিব্রিটি না হওয়ার পরেও আমাদের মধ্যে কিন্তু কিছু এমন অসাধারণ ব্যক্তিত্ব আমরা প্রতি সবসময় আমাদের কাছে অতিথি হিসেবে পেয়ে যাই। তো তাদের সাথে কি আপনাদের পরিচয় না করালে চলে? তো প্রতি রবিবার যেমন আসি, তেমন এই রবিবারও আমাদের দুজন স্বনামধন্য অতিথি আমাদের সাথে চলে এসেছেন। আমার পাশে রয়েছেন সুস্মিতা সান্যাল, যেনাকে আমি কাকিমা বলি, আমার ভীষণ প্রিয়। আর পাশে রয়েছে জাগরী সান্যাল, যে হচ্ছে আমার খুব 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 কাছে। এবার ইনাদের কথা ইনাদের মুখ থেকেই শোনা যাক। কাকিমা, তোমার সম্পর্কে কিছু বলো। আমার সম্পর্কে বলতে গেলে প্রথমেই আমরা যেখানে বসেছি তার সঙ্গে জড়িত অনেক 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 দিনের স্মৃতি মনে পড়ে যাচ্ছে। যেমন আমি স্কুলে পড়েছি যখন, কমলা গার্লস স্কুল, আমাদের স্কুল স্পোর্টস হতো এই রবীন্দ্র সরোবর স্টেডিয়ামে। স্কুল থেকে বাড়ি ফেরার পথে কখনো কখনো আমরা হাঁটতে হাঁটতে চলে যেতাম সেই ফুটপাথ, আমি দেখতে পাচ্ছি রেলিং এ ঘেরা। টলিগঞ্জে বাড়ি ছিল স্কুল চলাকালীন। তারপরে পাড়ার স্পোর্টসে এই মাঠে হয়েছে। এরকম হাজার হাজার বাবার হাত ধরে মর্নিং ওয়াকে আসতাম কোনো কোনো সময়, শীতকালে বিশেষত। তখনও সেই সরোবর, সেই সরোবরের মাঠ অনেক পরিবর্তন হয়েছে, অনেক রেনোভেশন হয়েছে, কিন্তু ভীষণ ভালো লাগছে। আমি তো ভাবতেই পারিনি এরকম একটা জায়গায়। একটু গরম পড়ে গেছে, ভর দুপুরে আসা নিয়ে একটু চিন্তা করছিলাম, বয়স হয়েছে তো। আর কিন্তু আমার মেয়ে তো সবসময় উদ্যোক্তা, জাগরি আমার মেয়ে, আর এরাও আমার আরো দুই মেয়েই বলা যায়। তো এদের উদ্যোগে আমি চলে এলাম। দেখা যাক আরো কি কি কথা এগোয়। এই সঙ্গে আমি অনেক দিন ধরে জড়িত এই জায়গাটির সঙ্গে, তারও একটি আকর্ষণ আছে, যেই আকর্ষণ আজকে আমাকে টেনে আনলো এখানে। আপনাদের একটা কথা বলতে ভুলে গেছি আমি, কাকিমা বললো এটা কিন্তু মা মেয়ের জড়ি, তাহলে বুঝতেই পারছেন যে মার কাছ থেকে মেয়ের সম্পর্কে কত কিছু জানা যাবে। দেখতে থাকুন এপিসোডটা, ভীষণ ভীষণ মজা লাগবে আপনাদের। এবার আসি জাগরির কাছে, তোর সম্পর্কে কিছু বল। আমি জাগরি। আমার এখানে লাস্ট আসা হচ্ছে পূজার সাথেই। তো ঢুকেই সহেলি বলেই সবাই চেনে। সহেলি, তো ওকে ওর ডাকনাম পূজা। তো আমার পূজা যেহেতু রেগুলার নেম আমার জন্য, তো আমি এসেই প্রথম বললাম যে পূজা, তোর সাথেই কিন্তু আমি লাস্ট এখানে এসেছিলাম। আর সেটা 4 বছর আগে। আর 4 বছর পর ঠিক ওর হাত ধরেই আবার আমি এখানে আসলাম, সাথে মাকে আর রনিতাদির সাথে একসাথে আড্ডা দেবো বলে। তো খুব ভাল লাগছে, নতুন একটা জিনিসের মধ্যে এলাম। নতুন একটা এপিসোড হবে, সেটা যখন দেখবো সেটা আরো এক্সাইটমেন্ট। আর সবচেয়ে বড় কথা, মায়ের সাথে একটা স্মৃতি থাকবে আমার। তো এই বাকিটা চলুন দেখা যাক। আচ্ছা, তোমাদের সাথে আড্ডা গল্প তো এগোবেই, কিন্তু কিছু প্রশ্ন উত্তরের মাধ্যমে আমরা তোমাদের সাথে আড্ডাটা আরেকটু এগিয়ে নিয়ে যাই। এবং সেই ধরনের প্রশ্ন যেটার উত্তরে হয়তো আমরা অনেক কিছু শিখতে পারবো। তোমার কাছ থেকে তো অনেক কিছু শেখার আছে, আমাদের ক্যামেরার ওপাশে যারা রয়েছে তারাও অনেক নলেজ গ্যাদার করতে পারবে। আচ্ছা, আমি এখানে একটু ইন্টারাপ্ট করছি। সহেলি, এটা তো বল যে কাকিমা কি, মানে উনি বাই প্রফেশন কি, সেটা কিন্তু বলা খুব দরকার এখানে। একদমই তাই, কাকিমা একজন মানে একদম সাবজেক্ট, যে সাবজেক্টের নাম শুনলেই আমার ওনার ভেতরটা ধুকপুক করে। ফিজিক্সের প্রফেসর, এখন উনি রিটায়ার করেছেন। তো ওনার প্রচুর জানার আছে ওনার কাছ থেকে, পেয়েছি যখন কি সহজে ছাড়ি। আর একটা কাকিমার খুব ভালো গুণ, সেটা আমি আগে থেকেই বলে রাখি, কাকিমা কিন্তু খুব ভালো গান করে।
ভীষণ ভালো গান করে। সেই গান তো তো আমরা শুনবো এখানে। একদমই তাই, কাকিমার গান না শোনাও কিন্তু আমরাও যাব না, আপনারাও যাবেন না। আড্ডা যেমন চা ছাড়া অসম্পূর্ণ, তেমন কিন্তু গান ছাড়াও অসম্পূর্ণ, তেমন গান গান আমাদের চলবেই। চলবেই। আচ্ছা, এবার আসি কিছু প্রশ্নে। আচ্ছা কাকিমা, আমিও কিন্তু কাকিমা বলেই বলছি। নিশ্চয়ই। আচ্ছা, জীবনে কোনো প্রতিকূলতা এসেছে যার জন্য তুমি আজকে এই জায়গায় এসে দাঁড়িয়েছো? প্রতিকূলতা বলতে সেরকম কিছু আসেনি, কারণ আমি জীবনকে হয়তো ছেলেবেলা থেকেই খুব সহজভাবে নিয়েছি। আমি একমাত্র সন্তান ছিলাম বাবার কাছে, মার কাছে যা চেয়েছি তাই পেয়েছি, কিন্তু আমার কোনো অসামান্য কিছু আবদার বা এরকম কিছু ছিল না। আসলে আমি যা পেতাম তাতেই সন্তুষ্ট থাকতাম। তারপরে জীবন তো বয়ে চলেছে অনেক খাতে, কলেজে পড়াশোনা, বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা, পথ চলতি অনেক বন্ধু বান্ধবী, ভালো লোক খারাপ লোক এসছে, নিশ্চয়ই আসে সবাইরই। তারপরে চাকরি জীবন, সারা গোটা মানে পড়াশোনার জীবন আমি কাটালাম এই বড় শহরে, কলকাতার বিভিন্ন জায়গায়। তারপরে চাকরি প্রথম, তারপরে আমি গবেষণাও করেছি একটি নামকরা একটি প্রতিষ্ঠানে যাদবপুরে, কিন্তু প্রথম চাকরি পেলাম আমি একটি মফস্বল জায়গায়, জঙ্গিপুর কলেজ। কিন্তু তাতেও আমার কোনো রকম কোনো কি বলবো আক্ষেপ বা খেদ আসেনি। আমি খুব সহজভাবে নিয়েছি। সেখানে গিয়ে ছাত্রীদের প্রাণ ভরে ভালোবাসতে পেরেছি, এবং আমি ফিল করেছি যে সত্যি করেই তারা হয়তো আরো বেশি আপন হয়ে যায়। প্রথমে তারা একটু, তাদের কাছে একটু বাধা এসে থাকে, কিন্তু একবার তাদের আপন করে নিতে পারলে খুব কাছের হয়ে যায়। আর একটা সুবিধা হচ্ছে, কলকাতায় তো বা যে কোনো বড় শহরেই যাতায়াত একটা ব্যাপার থাকে, ফলে সারাদিনের পড়াশোনার সব কিছুর শেষে আর ইচ্ছেও করে না ছাত্রীদেরও আর অধ্যাপিকাদেরও যে আবার তাদের নিয়ে কিছু করি। কিন্তু ওই মফস্বলে সবাই মোটামুটি কাছাকাছি থাকে, ফলে দল বেঁধে তারা ছুটির দিনেও আসতো। যে কোনো সময় কোন দিন আমাদের ওই একদিন করে তো প্রিপারেটরি ডে থাকতো, সেই দিনকে কিছু বোঝার অসুবিধা থাকলে চলে আসতো। এগুলো আমি খুব এনজয় করেছি, ফলে প্রতিকূলতা সেরকম ভাবে আমি বলবো না। আমি খুব স্যাটিসফাইড আমার সারাটা জীবন নিয়ে, এবং সাংসারিক জীবনেও, সেটা তো পরে আসবে হয়তো কথায়। মানে কাকিমা, তুমি তার মানে সবকিছুকে খুব পজিটিভলি দেখো, ভীষণ একেবারে ভাবে, যেটা খুব দরকার। ভীষণ ভাবে আমাদের চলার পথে আমরা যদি পজিটিভ জিনিসগুলোকে বেশি ভাবে নিই, বা যে কোনো জিনিসের মধ্যে আমরা একদম। পজিটিভিটিটাকে খুঁজে বার করি, তাহলে আমাদের হয়তো জীবনটা পথ পথ চলাটা খুব চলতে আরো খুব সহজ সহজ হয়ে হয়ে যায়। যাবে, অনেক জিনিসগুলো। মসৃণ হয় একদম, জীবন। একদম একদম। একদম। আচ্ছা, এবার আসি গুঞ্জার কাছে। তুই এক্সট্রোভার্ট না জাগরি ইন্ট্রোভার্ট? বললি, আমার আচ্ছা, গুঞ্জা বলি, আচ্ছা, তার আচ্ছা। পেছনে কারণটা বলে তার দে। পেছনের রিজনটা হচ্ছে, ওরও নিকনেম হচ্ছে গুঞ্জা, এবং আমি ওকে গুঞ্জা বলেই আমি অভ্যস্ত। সেই কারণে হয়তো কখনো জাগরিটা আমাকে মনে করে ওকে ভীষণ বলতে হবে। ফর্মাল লাগে পূজার থেকে জাগরিটা শুনতে। মানে আমাকে মনে করে, আচ্ছা ওর নাম তো জাগরি, ওকে তো জাগরি বলতে হবে, মানে আমাকে মনে করে করে ওকে জাগরি কিন্তু বলতে হবে। আড্ডাটা মানে এত মনে ইনফর্মালি করে হওয়া আড্ডা উচিত, হয় না। ফর্মাল কিন্তু তাই একদমই হওয়া আমার উচিত মুখ নয়। থেকে একদম। গুঞ্জা নামটাই আপনারা শুনতে পাবেন। তো যাই হোক, আসি ওর কাছে। তুই এক্সট্রোভার্ট না ইন্ট্রোভার্ট, কোনটা মনে করিস নিজেকে? না, ইন্ট্রোভার্ট একদমই না। ইন্ট্রোভার্ট হতে পারবো না কোনোদিনও। এক্সট্রোভার্ট তো বটেই, কারণ আমি কোনো কাজকে আমি ভয় পাই না। আমি ভাবি যে আমি পারবো, পেরে সফলতাটা কতটা পাবো জানি না, কিন্তু আমাকে করতে হবে, আমি করতে এগিয়ে যাবো, এইটুকু আমি অলওয়েজ করে এসেছি। মানে কোনো জিনিসকেই ভয় পাই না, সে কাজের ক্ষেত্রে হোক, সে কোনো কিছু ভয়ঙ্কর কিছু দেখে, যে সাপোজ একটা আগুন লেগেছে, সেটা দেখে লোকে কেউ না কেউ পিছবে, কিন্তু আমি সেটা পাই না। আমি আগে যাব ওখানে, ওই জায়গাটা সলিউশন খুঁজতে। তারপরে যদি ফেলিওর হয় সেটা আলাদা ব্যাপার, কিন্তু অলওয়েজ এগিয়ে যাব। সুতরাং কোথাও মা মেয়ের মধ্যে একটা মানে খুব কি বলবো পজিটিভ একটা দিক পাচ্ছি, যে তার থেকে পজিটিভিটিটা হয়তো ক্যারি ফরওয়ার্ড করেছে একদম, জাগরিত মা দিকে। বাবা দুজনেই ভয় পাওয়াতে শেখায়নি, সবসময় বলেছে এগিয়ে যা। তারপরে কখনো সফলতা আসবে, কখনো হ্যাঁ, আমরা যদি সফল হবি, সফলতা কখনো আসবে, হবি না, কিন্তু হ্যাঁ, ভেবেই অলওয়েজ পা দে। না পা দিলে তুই বুঝতে পারবি না। না হলে ওই একটা কথা আছে না, যে কুয়োর ব্যাঙ কুয়োটাকেই তার পুরো পৃথিবী ভাবে। তো মা আমাকে ছোটবেলায়, আমি তো
ছোটবেলায় মা যেমন মুর্শিদাবাদ কলেজে, জঙ্গিপুর কলেজে মা অধ্যাপনা করেছেন, তো ওখানে আমিও ছোটবেলাটা আমার ওখানেই কেটেছে। আফটার 12 আমি কলকাতায় এসেছি। তো মা সবসময় বলতো, মুন্না এখান থেকে বেরিয়ে যা, নাহলে কিন্তু পৃথিবী চিনতে পারবি না, নাহলে কিন্তু দুনিয়াতে অনেক অনেক একদম কিছু তাই। আছে। মফস্বলটা তোকে ওইটুকু ভালোবাসা, ওইটুকু জায়গায় দেবে, কিন্তু তার বাইরেও যে একটা পৃথিবী এত বড় রয়েছে তুই সেটা চিনতে পারবি না। তো সেই কথাটা না আমার খুব, ছোটবেলায় তো হয় মার কথা কেন শুনবো বা রাগ, কিন্তু একটা বয়সের পর আজকে সংসার করছি এখনো সেটাই ভাবি যে না, আর সময় নেই, এবার যেটা করার। মা আমাকে ছোটবেলায় নাচ করানোর জন্য ছোট থেকে নাচ কর নাচ কর, কিন্তু যা হয় কেন করব, ভাল লাগছে না পড়াশোনা। কিন্তু এখন আমি ইদানিং ভাবছি যে আমার একটা বয়স হচ্ছে, এখন আবার নাচে ঢোকা দরকার। শেখার তো কোনো সেটাই বয়স বলছি নেই। যে ওই এক্সট্রোভার্ট ইন্ট্রোভার্টের ব্যাপারটা থেকে সেটাই বললাম যে আমি প্রচন্ড ভাবে এক্সট্রোভার্ট। একদম। আচ্ছা কাকিমা, আমি আসি তোমার কাছে যে তুমি জীবনে কারোর প্রতি খুব কৃতজ্ঞ, যেটা তুমি হয়তো তাকে তখন বলতে পারোনি, সেটা তুমি যদি চাও আনকাট আড্ডার মাধ্যমে বলতে পারো। যে হয় না আমরা কারোর প্রতি খুব কৃতজ্ঞ থাকি কিন্তু বলা হয়ে ওঠে না আর কি তাকে। হ্যাঁ, ওরকম ভাবে একেবারে পিন পয়েন্ট করে বলা যাবে না হয়তো। প্রথম কথা তো মা বাবা, সেটা ছেড়েই দিলাম, তাদের প্রতি কৃতজ্ঞতা বলে কিছু হয় না। তারা সম্পূর্ণ নিজের, তারা সবসময় ভালোই চান, সে তো গেল। তারপরে কিছু কিছু জায়গায় পেয়েছি, তখন হয়তো বুঝিনি, কিন্তু পরে সেটাকে উম, আমি যখন কি বলবো, নিজের জীবনে সেটাকে ইমপ্লিমেন্ট করতে পেরেছি, তখন মনে হয়েছে। সেই তার মধ্যে উম, একজনের কথা খুব মনে পড়ে। তিনি আমাদের স্কুলে, কমলা গার্লস স্কুলে আমি পড়েছি, আমাদের স্কুলে ভারতী দি ফিজিক্স পড়াতেন। আরো অনেকের অবদান আছে, অঙ্ক টিচারকেও ভীষণ ভালোবাসতাম। ভারতী দি ফিজিক্স পড়িয়েছেন, ভীষণ ভাবে নিতাম ওনার ব্যাপারগুলো, তর্ক করেছি অনেক সময় কোনো তত্ত্বে ইয়ে হলে, এবং উনি এত পজিটিভ একটা ব্যাপার ওনার মধ্যেও ছিল যে প্রথম দিন হয়তো ক্লাসের মধ্যে তর্ক টর্ক বেঁধে গেল, উনি একটু এম্বারেসড হলেন, কিন্তু তারপরের দিন ক্লাসে এসে সবার সামনেই বলেছেন, হ্যাঁ সুস্মিতা তুমি সেটা ঠিক বলেছিলে। তো এখন মনে হয় সত্যি করেই ওনার থেকে এই ইয়েটুকু পেয়েছি আমি, যে উনি আমার তর্ককে তো যুক্তি দিয়ে দিয়ে নিয়েছেন। তো উনি যদি ওখানে ওইটা চাপিয়ে দিতেন তাহলে হয়তো আমি আর সেই জায়গায় আসতাম না। তো পরবর্তীকালে আমি যখন পদার্থবিদ্যা নিয়ে পড়াশোনা করি এবং সেইতেই থেকে যাই, ওনার কথা খুব মনে হয়। তাহলে আনকাট আড্ডা আমাদের একটা এমন মাধ্যম যে তিনি যদি এটা দেখেন তো তিনি এটাও দেখতে পারবেন আর যে আপনি দুঃখের বিষয় তিনি আচ্ছা নেই আচ্ছা, এখন, sorry. কিন্তু স্কুল থেকে এতদিন পরেও, কয়েক বছর আগেই উনি গত হয়েছেন, স্কুল থেকে এতদিন পরেও আমাকে ডেকেছিল এই মিডিয়ায় যে আচ্ছা। আপনি যদি কিছু বলেন দিদি, আপনি তো ফিজিক্সেই থেকে গেছেন, ফিজিক্স পড়েছেন ওনার কাছে। তো আমি সেদিন বলেছিলাম। আচ্ছা, আড্ডা হচ্ছে, তাহলে আড্ডা কি চা কফি ছাড়া চলে বলুন তো? একটু কি চা কফি হবে না হ্যাঁ আমাদের, হ্যাঁ, তাই না কাকিমা? তার উপরে বেশ পড়ন্ত বিকেল, একদম এই একদম টাইমটা একটু সুন্দর সময়। বেশ মনটা, আজ কিন্তু চা না, যে কফি আছে, কফি কফি করছে। আচ্ছা, এই কফি ঢালতে ঢালতে, বিস্কুট খুলতে খুলতে আমি একটু গুঞ্জার কাছে আর কয়েকটা জিনিস একটু জানি, হ্যাঁ, মানে একটু মজার কিছু প্রশ্ন, মানে এবার একটু মজার দিকে যাই। হ্যাঁ, আহ, অনেক জায়গায় তো ঘুরতে গেছিস, ঘুরতে গিয়ে কিছু মজার এক্সপিরিয়েন্স। আচ্ছা, রিসেন্টলি আমি ঘুরে এলাম ভিয়েতনাম থেকে। তো স্পেশালি ওটা আমার বার্থডে ঠিক ছিল। তো গেছিলাম আমরা নিনবিন বলে একটা জায়গায়, আমি, আমার হাজবেন্ড, আমার মা বাবা, চারজনে মিলে। তো তারপরে ওখানে ওখানে জায়গাটা হচ্ছে এরকম যে একটা এরকম লেক আছে, ভীষণ বড় একটা লেক আছে, ট্রায়াঙ্গান লেকটার নাম। তো লেকে পরপর পরপর নৌকা আছে, তোমাদের টিকিট কেটে উঠতে হবে চারজন করে। না না না, আমি ঢেলে তারপরে নৌকাটা ঠিক ছাড়বে। আছে, চেঞ্জ করে। তো এবার সবাই লাইন দিয়ে দাঁড়িয়েছে, আমাদের পালা এসছে। এবার আমরা না খুব কনফিউজ, কি আমরা এই নৌকাটা, মানে ওখানে যারা দেখাচ্ছে তারা বলছে তোমরা এই নৌকাটায় ওঠো, না না চারজন আছো ওই নৌকাটায় ওঠো। তো এটা এমন ওরা কনফিউজ করেছে। তারপরে একটা নৌকা এসছে, তখন আর সাইডের নৌকাগুলো ছিল, লাস্ট নৌকাটাই আমাদের। তো বলি সবার আগে যে
আমার মার নি রিপ্লেসমেন্ট হয়েছে, তো সেই জন্য মাকে সাবধানে সাবধানে আগে নৌকায় বসানো হয়েছে। মা বসে গেছে, তারপরে আমার হাজবেন্ড সে বসেছে, তারপরে আমি উঠেছি। আর সেইখানে নিনবিনে না একটু ঠান্ডা ঠান্ডা, তো আমি একটা জ্যাকেট পরেছিলাম, খুব ভালো কথা জ্যাকেট পরেছি। জ্যাকেটটা যা হয় একটু স্লিপারি টাইপের ছিল জ্যাকেটটা। এবার আমি যেই পা দিয়েছি নৌকাটা এরকম করে লিটারালি হেলে গেছে, আর আমার পকেট থেকে এই সেই ফোন পুরো পকেট থেকে এরকম সাপের মতো জলে লেকে চলে গেল ফোনটা। তো তারপরে আমি ভাবছি আমি কি করবো, আমি একটাই ওয়ার্ড বেরোলো, মা মা আমার ফোন, আর কিচ্ছু জানি না। মানে জানি না আমি ভাবছি মানে কি করবো, এত দামি একটা ফোন। আমি খালি ভাবছি নয় আমাকে এরা এখানেই ফেলে রেখে চলে যাবে, নইলে উত্তম মধ্যম দেবে। তো তখন ওর ভয় পেলে মা বাবার সামনে সবাই ঠান্ডা হয়ে যায়, হ্যাঁ সে যে বয়সেই হোক। তো এবার বোট চড়ো তো ছেড়ে দাও, তারপর আমার বাবা আরো পড়েছে কি করে, বাবা পেছনে পাটা দিয়ে ব্যালেন্স রাখতে গেছে যে তুই পড়বি তো। এবার বাবাও পা দিয়েছে আমিও পা দিয়েছি, দুটোতে বোটটা এরম করে একদম ঘটনা ঘটে গেল। ঠিক আছে, এবার তার সবাই ইনস্ট্যান্ট রিয়াকশনটা একটু বলে দিচ্ছি আমি। ইনস্ট্যান্ট রিয়াকশন হচ্ছে ওর বাবা তীরে সিঁড়ির ওপর দাঁড়িয়েছিলেন, উনি বললেন ফোন পড়ে গেল আমি লাফাচ্ছি বলে উনি জামা খুলতে গেছেন ওই ঠান্ডায়, ওইখানে বাইরে এক জামা কাপড়ে আমরা সারাদিন ট্যুর করছি। তখন সবাই বললো না না আপনি লাফাবেন না, ওদের ভাষাও বোঝা যায় না, ওরা ইংরেজি বলে না, তাও বোঝাতে চেষ্টা করলো না না আপনার লাফানোর দরকার নেই, এখানে ডুবুরি আছে, এখানে ডুবে তোলার লোক আছে, এই করে ওনাকে ক্ষান্ত করা হলো। ফোনটা যে ছিল জলে তাহলে মানে ভেসে চলে হ্যাঁ। যায়নি? হ্যাঁ তারপরে ঘটনাটায় আসি, Part পার্ট টু হচ্ছে। আর সেটা আরো একটা স্পেশাল দিন ছিল, সেটা হলো 5th মার্চ আমার বার্থডে। আর ওটা ঘটনাটা ঘটেছে হচ্ছে 4th মার্চ বিকেল বেলা। মানে বুঝতে পারছি না আমার চাপটা কি ছিল সেখানে সেই মুহূর্তে, হ্যাঁ জন্মদিনের ঘটনা। তো এবারে ওরা ওখানে কিছুতেই দাঁড় করাতে দেবে না, যে না শুরু করি এরকম একদম মানে আপনারা ট্যুর করে আসুন না। ট্যুরটা হচ্ছে এরকম কেভের মধ্যে দিয়ে দিয়ে নৌকোগুলো যায়, ওই লেকের মধ্যে কেভের দিয়ে দিয়ে পুরো একটা সার্কেল, মানে যেটা 2 আওয়ার্স এর একটা ট্যুর। আমি তো কিছুই মানে আমি আর কিছু বুঝতে পারছি না, আমাকে যেতে বলছে না বসতে বলছে না খেতে বলছে, আমি কিছু বুঝছি না। এবার যাচ্ছি, গেলাম। এবার স্বরূপ মানে আমার হাজবেন্ড, ও কনস্ট্যান্ট হটলাইনে ফোন করছে যে এরকম এরকম ব্যাপার, আমাদের ডুবুরি চাই, আপনারা পাঠান। এবার ওরা বলছে যতক্ষণ না এই অপারেশনটা বন্ধ হচ্ছে, যতক্ষণ না টুরিস্ট আসা বন্ধ হচ্ছে, ততক্ষণ আমরা নৌকা চলাটা বন্ধ করতে পারবো না, ফলে আমরা সার্চ করতে পারবো না। তো এটা ঘটনাটা ঘটেছে, ফোনটা আমার পড়ে যাচ্ছে ঠিক 1:05, দুপুর 1:05। আর ঘটনা মানে যখন ডুবুরি আসার টাইমিংটা দিয়েছে 4:10, 3:30 থেকে 4টে, মানে কোনো অবস্থাতেই ফোনটা জীবিত থাকবে না। এবার যাচ্ছি, বোটে করে যাচ্ছি, অত সুন্দর একটা দৃশ্য কিচ্ছু এনজয় করতে পারছি না। তার মধ্যে আমার বাবা, আমার মা, আমার হাজবেন্ড বিয়ের পর থেকে এই এতদিন অব্দি যে যা যা ঝাড় ঝাড়তে পারেনি সবাই ঢেলে দিল আমাকে, মানে পুরো বার্সানা হলো আমার উপর, ঝাড়ের বার্সানা। আমি তো দেখছি যে আমি তো কর্মটা করেছি, সুতরাং আমি চুপ করে বসে আছি, নে তোরা যে যত পাচ্ছিস ঝাড়ছিস ঝাড়, আমি গিলে নিচ্ছি হলো। কিন্তু আমার তো কষ্ট হচ্ছে, কারণ ওই ফোনটা আমার হাজবেন্ড আগের বছরই দিয়েছে বার্থডে দিন, তো দিস ইজ ভেরি স্পেশাল ফর মি। তারপরে আমরা যখন ঘুরে এলাম তখন অ্যারাউন্ড 4টে বাজে, আমরা তাও একটু ওয়েট করলাম, ওয়েট করার পরে ডুবুরি এলো। আমার কোনো অংশে একবারের জন্য মনে হলো না যে ওই লোকটা খুঁজে পাবে ফোনটা, কোনো অংশে না। মানে ওখানে পাতি সাধারণ লোক একটা হাফ প্যান্ট পরে চলে এসেছে, আমি মাকে বলছি মা ইনি কি করবে, ডুবুরি তো ডুবতে হবে তবে তো। কিন্তু আমি সেদিন দুটো জিনিসের জন্য অনেক ক্রাইটেরিয়া ছিল, এত টাকা জমা দিতে হবে ওদের ভিয়েতনামি, ওদের তারপরে 1 ঘন্টার মধ্যে না খুঁজে পেলে আরো চার্জটা বেড়ে যাবে, এত টাকা দিতে হবে। কিন্তু এবার ব্যাপারটা হলো আমরা ওটা খুঁজতেই হবে, কারণ না খুঁজে দিলে বাকি ট্রিপটা আমাদের গোটা ট্রিপটা আমাদের ভন্ড হয়ে যাবে। কিছু না করে বার করতে হবে ফোনটা, যদি আমি দেখতেও পাই তাও আমার শান্তি। তো নামানো হলো, আমার বাবা একটাই কথা বলে গেল গোটা ওই সময়টা, শোন ব্রাহ্মণ তো তোর বাবা, তো ব্রাহ্মণ বলে দিচ্ছে ফোনটা তোরা পাবি। আমি বলছি কোনো অংশে পাবো না, ফোনটা তো কনস্ট্যান্ট, তো দাঁড়টা এরকম হচ্ছে, এবার জলের তোরে তোরে তো ফোনটা চলে যাবে। লোকটা নামলো,
কিছুক্ষণ এইটুকু পর জায়গার মধ্যে। একটা জায়গায় কি অদ্ভুত ভাবে ভাবতে পারবেন না, ওরা খুঁজলো, মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে পা দিয়ে দিয়ে সানগ্লাস বেরোলো, কারুর একটা ডেড ফোন বেরোলো, ছাতা কারোর একটা ছাতা বেরোলো, সে এরকম করে ফেলে দিল। মানে এটা তার কাছে তুলছে আর কোনো ব্যাপার ফেলছে না। একটার পর একটা। দিয়া যারা ওখানে দাঁড়িয়ে ছিল পারে, তারা বললো কি ফোন পড়েছে, আইফোন? বললাম না, আমার S25 আলট্রা। ও আচ্ছা, মানে আইফোনটা ওদের কাছে খুব নমিনাল একটা ব্যাপার। পড়ে বলছে হ্যাঁ আজকে সকালেও তো 3টে পড়েছে। বললাম তারা খোঁজেনি? না, চলে গেছে তারা ঘুরতে। তো এইটা আরো মানে ঘটনার মধ্যে যে আরো কত ঘটনা আছে। তারপরে তারা লোকটা না, ইন্ডিয়ান ছিল না, না একদমই আর ছিল না। বাঙালি তো একদমই ছিল না। তাহলে তো নেমেই যেত আমার বাবার মতো। তারপরে সে হঠাৎ ইউরেকা পাওয়ার মতো এরকম করে ফোনটা তোলার পরেই এরকম করে আমার হাজবেন্ড বললো এই দেখ চলছে। মানে আমি অবাক হয়ে গেলাম, 3.5 ঘন্টা একটা ফোন জলের মধ্যে ওরম অত্যাচারিত হয়েছে, পড়েছে, ঠেকা লেগেছে, হোয়াট এভার, সে সেম জায়গায় কি করে ছিল, কি করে এতক্ষণ পরেও ফোনটার কিচ্ছু হয়নি। তারপরে মানে তখন মনে হলো আমার গায়ে কিছু সেন্স ছিল, আমি কিছু বুঝতে পারলাম যে না ঠিক আছে তারপর আমি। ফুল ট্রিপটা এনজয় করা তারপরে না হলে নবজন্ম হলো সত্যি সত্যি। তো এটা হচ্ছে আমার একটা ঘটনা, Just. রিসেন্ট হওয়া। আমি একটু বলে দিই, এই কফিটার ক্রেডিট কিন্তু ওখান থেকে এসেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, দারুণ কফি, খুব সুন্দর, আর মানে আড্ডা চা জমে কফি গেছে। যেটা থাকে সেটা আপনারা তো জানেনই, সেটা ক্রেডিট ওখান থেকেই আসে। ও বাড়ি থেকে তাহলে বানিয়ে একটু নিয়ে আসে। বাঙালিদের বাবা, মতন আর অত বিস্কুট দূর চুবিয়ে বিস্কুট, আমরা চুবিয়ে খায়। বিস্কুটই বলি, আর বিস্কুটই বিস্কিট, আমরা তো বিস্কিট আর বলি হবে না, না, হ্যাঁ, ওরা হবে না, বিস্কুটই বলি। বিস্কুট বলে হলে অভ্যস্ত, ওরকম একদম। হয় না। আচ্ছা, নেক্সট এবার আড্ডায় কাকিমার কাছে প্রশ্ন। হ্যাঁ, কাকিমার কাছে যাওয়ার আগে আমি আরো এটা বলে প্রশ্ন দিতে আছে? চাই যে প্রশ্ন আছে, মধ্যে আড্ডা আছে, অনেক প্রশ্নের আছে মধ্যে, কাকিমা। তো একটা জিনিস বলতে চাই যে হ্যাঁ, আপনারা হয়তো অনেকে ভাবতে পারেন যে কাকিমা পা ছড়িয়ে বসেছেন, তার কারণ দেখুন না, প্রথমত হচ্ছে এটা আমরা আড্ডাতে রিল্যাক্স করে বসি। আমরা তো ওরম ভাবে বসি না যে আমরা এখানে শুট করতে এসেছি বলে আমাদেরকে ওরম ভাবে একদম জব্বুথব্বু হয়ে সেজে বসতে হবে, গুজে। তা নয়। কিন্তু তার উপর একটা ব্যাপার হচ্ছে ওনার রিপ্লেসমেন্ট হয়েছে, তো সেটাও একটা ব্যাপার। তো আপনাদের মধ্যে অনেকের প্রশ্ন থাকতেই পারে মনে যে এরকম ভাবে বসার পাছড়িয়ে কারণ, তো বসে। সেটাই বলে দিলাম। আর কোইন্সিডেন্টলি তুই যেটা বলছিলি সেটা বল। আমাদের চারজনের শাড়ির কালারটা দেখুন, আহ, আমরা কেউ কারোরটা এটা জানি না। সত্যি। হ্যাঁ, আমরা মামেও জানতাম না। এরা আমরা বেরিয়ে দেখছি আমাদের না একদিন। দুজনেরও কোনো মানে ঠিক ছিল না হুম, চারজনের শাড়ির কালার। আপনারাই বলুন এটাকে কি বলে। ভালোবাসা। একদমই তাই। আচ্ছা কাকিমা, তোমাকে একটা জিনিস জিজ্ঞেস করি, তুমি তো প্রচুর জায়গা ঘুরেছো, তোমার এরকম ঘুরতে গিয়ে কোনো ফানি ইনসিডেন্ট হয়েছে? এই মুহূর্তে মনে পড়ছে না, মনে পড়লে বলবো। বেনারসের Funny. বাদর। সেই বাধা হ্যাঁ, আবার বাধা সেও হয়েছে? ওর হ্যাঁ সঙ্গে। মারো, হ্যাঁ মানে ও না, আমার সঙ্গে হয়েছে, হ্যাঁ ওই বলুক। আমার মানে ঠিক মনে নেই। ওই কি যেন, কাশী বিশ্বনাথ মন্দিরে, মন্দিরে। কাশীর মন্দিরে মা দাঁড়িয়ে আছে, আমি দাঁড়িয়ে আছি, ওই একটা জল দেয় হোয়াইট কালারের, দুধ মেশানো জল থাকে। তো মা মানে মাকে দুধ বোধহয়, এটা যাই হোক। মাকে মনে হয় ওর মনে হয়েছিল যে স্ট্যান্ড, উপর থেকে মার গায়ে ল্যান্ড করলো, ল্যান্ড করে পাশে পেছনের না মহিলা পেছনের হাত থেকে জলটা খেলো ওই পজিশনে, খেয়ে এবার বাদর ওখান দিয়ে উঠে চলে গেল। বলছি, মানে তোমাকে কি ভর করে নামে উঠে কি? এর থেকেও মজা হয়েছিল আমার জেঠিমা বেনারসের একটা পুরনো একটা হাভেলি টাইপের আছে, ভেতরে যাচ্ছিল, তো মা যাচ্ছে আগে, তার পেছনে জেম্মা যাচ্ছে আমার। তো জেম্মা যাচ্ছে, হঠাৎ দেখলাম যে কিছু একটা টানাটানি চলছে, একটা বোনের মতো টানাটানি চলছে। জেম্মা বলছে এই ছাড় ছাড়, দেবো না কিন্তু, ছাড় ছাড়, চলছে এটা। আর জেম্মা এরকম একটু রসিক ব্যক্তি, দেখলাম বাদরও একদিকে ওড়না টানছে, জেম্মাও একদিকে ওড়না টানছে, দুজনে টানাটানি করে লাস্টে মা গেল, তাই দেখে বাদরটি সরে টরে গেল, গিয়ে চলে গেল। মানে এরকম ঘটনা ঘটে, বাদর নিয়ে ঘটনা বাঙালিদের পাবেনি আপনি। আমাদের আগের একটা এপিসোডে তো আপনারা দেখলেন যে আমাদের দুজনের জীবনেও মানে বাদর বাদর হনুমান ঘটনা আছে, আছে। ঘটনা আছে। বাদর আচ্ছা, নিয়ে, হ্যাঁ, সত্যি অনেক এপিসোড। কাকিমা তুমি আমাকে একটু গুজরাট ছোটবেলার কথা বলো। এই সেরেছে এবার আসি এইসব একটু পর্দা ফাঁস করতে নেই। মজা, একটু একটু মজা, মজা। হ্যাঁ। যে ও ছোটবেলায় শান্ত ছিল না দুষ্টু, কি কিভাবে তোমাকে জ্বালিয়েছে? অ্যাজ সাচ সেরকম জ্বালায়নি, কারণ তাহলে আমি যেই কাজে গেছিলাম সেটা করতে পারতাম না। আমি যেই সালে ওর জন্ম, তখন ওকে ছোট্ট নিয়ে আমি নতুন চাকরিতে, সেটা আবার পড়ানোর চাকরি, জয়েন করি, যেখানে বাড়িতেও কোনো ফুরসত ছিল না। সুতরাং মোটামুটি সবকিছুই ঠিকঠাক ছিল। একেবারে শান্ত বসে থাকা মেয়ে ছিল না, কিন্তু কোন রকম অকাজ করতো না। আর তার কিছু কিছু আমি, ওই যে আবার সেই পজিটিভিটি চলে আসবে হয়তো,
যেমন ড্রেসিং টেবিল, তার মধ্যে তো অনেক সাজাগোজার বা কাচের এই সমস্ত জিনিস টিনিস থাকে। তো আমি ভাবলাম যখন ও হাঁটতে শিখলো, গুটগুট করে সবে হাত দেয়, আমি দেখলাম যে এবার তো এগুলো নিয়ে ফেলবে বা কিছু করবে। তা আমি প্রথম থেকেই ওকে করলাম, হাতে ধরিয়ে দিতাম, দিয়ে ইশারায় বলতাম যে ওটা রেখে দাও, ওটা পড়লে ভেঙে যায়, ওটা রেখে এসো। তো ও ছোট থেকে ওইগুলোই শিখলো। বেশ শিখে ও নিজেই আবার গোছাতে গাছাতেও শিখে গেল ওরকম করতে। তাহলে ওর ঘর গোছানোর গুণটা কি ওখান থেকে একদম। এসেছে? মানে এই ভীষণ যে ভালো এখান ঘর থেকেও গোছায়, কিন্তু, ভীষণ। আর এখান থেকেও কিন্তু আপনারা একটা জিনিস শিখতে পারলেন যে বাচ্চাদেরকে দিয়ে কিভাবে ঘর গোছাবেন, যে আপনারা হাতে এরকম ভাবে ছোটবেলা থেকেই ধরিয়ে দেবেন, বলবেন যে জায়গার জিনিসটা জায়গায় রাখো। হ্যাঁ, কাকিমার কাছে কিন্তু আমরা অলরেডি একটা টিপস পেয়ে হ্যাঁ। গেলাম। একটা টিপস এটা জানা থাকলো, কাজে লাগবে। ওর ছোটবেলায় এমন কোনো ঘটনা যেটা মানে খুব হাস্যকর বা খুব মানে মেমোরেবল? হ্যাঁ, আরেকটা ঘটনা হচ্ছে যে এই যে ও নিজেই আজকে বললো বলুন, যে যার নাচ কথা করার বলছেন। জন্য মা আমাকে ছুটিয়ে নিয়ে বেরিয়েছে, সেটার উৎপত্তি স্থলটা কোথায়, মানে আমার মধ্যে কেন, আমি অত কিছু ওর উপরে কোনোদিন চাপাতে চাইনি। যেমন আমি আর ওর বাবা দুজনেই তো বিজ্ঞান জগতের লোক, পদার্থবিদ্যায় পড়িয়েছি, গবেষণা করেছি, কিন্তু কোনো দিন আমরা ছোট থেকে চাইনি যে না ও অঙ্ক করবে অথবা ফিজিক্স পড়বে। হ্যাঁ, ওর যেটা ইচ্ছে হবে সেটা করবে, এরকমই একটা ছোট থেকে আমাদের ছিল। কিন্তু নাচটা কেন, আমিও ছোটতে না, আমি নাচ করি এখনো, বললে করে দেবো এরকম আমি ভীষণ কাকিমার নাচ দেখি, passion। কাকিমা তো স্টেজ পারফরম্যান্সও করেছে, মানে হ্যাঁ, এখনো অনেক করেছি, এখনো। স্কুলে একদম করেছি, এখনো করেছি। যাই হোক, এখন পায়ের জন্য আমার একটা বাধা এসেছে। তো ওর 2.5 বছর বয়সে ওইখানে, মানে আমি যেখানে পড়াতে গেলাম, ছোট্ট শহর, তো অনেক নাচের অনুষ্ঠানে আমাকে ডাকা হতো, যেহেতু আমি প্রফেশনালি কিছু শেখাতাম না বলে আমাকে বিচারকের আসনে বসতে হতো। এবারে যখন এটা যা হয়, একটু রটনা হলে আমার কাছে আবার অনেকে নাচ তুলতেও আসতো। তো আমি যখন নাচ তুলতাম, ও দেখতাম যে ওই হাতগুলো করছে, মুদ্রা করছে, আর সবচেয়ে আশ্চর্যজনক ভাবে দেখতাম ওকে না শেখাতেও ও মুদ্রার সঙ্গে মাথা এবং চোখও করছে। তখন আমি ইয়ে করলাম যে না, ওর নাচটা ওর আছে, নাচটা ওর হবে। সেই থেকে ওই ছোট থেকে আমি ওকে, ওখানে যত নাচের স্কুল আছে কিছুদিন বাদে আর ওর ওই জায়গা ভালো লাগতো না, আবার আরেক জায়গায় নিয়ে গেলাম, আবার এই করেছি, চেষ্টা করেছি। এমনকি বড় হয়ে এখানে এসে ও 13 সাল থেকে কলকাতায় থাকতে শুরু করে, কোভিড এর পরে গিয়ে একদিন ওকে বাণীচক্রেও ভর্তি করে দিলাম যে তোর নাচটা হবে, তুই কর, নাচটা তোর জন্য, আমি তো করতে পারিনি জীবনে, পড়াশোনাটাকে প্রায়োরিটি দিয়েছি বলে আমি ছোটতে করেছি, কিন্তু পরে আর রাখতে পারিনি, কিন্তু তোর হবে, তুই কর এইভাবে ওকে খুঁচিয়ে এসছি। এইটা হলো আরেকটা দিক।